ইউকে হোম সেক্রেটারি যে ঘোষণাটি দিয়েছেন যে এখন থেকে অর্থাৎ গভর্নমেন্টের নতুন পলিসি অনুযায়ী যদি সিটিজেনশিপ বা বিশেষ করে আইএলআরটা শুড নট বি অটোমেটিক, অর্থাৎ আইএলআর ক্ষেত্রে বর্তমান যে 5 বছর রুল রয়েছে, যদিও এটা সব ক্ষেত্রে না, আমরা জানি যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্সও রয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেটেলমেন্ট রুট হচ্ছে 5 ইয়ার্স, যেমন স্কিল ওয়ার্কার বা যারা পয়েন্ট বেস সিস্টেমে আছে, যারা স্পাউস রুটে রয়েছে তারা 5 ইয়ার্স, আর শুধুমাত্র কয়েকটা যেমন ইনডিফিনিট লিভ টু রিমেইন ফর লং রেসিডেন্সের ক্ষেত্রে 10 বছরের রুলটি রয়েছে। কিন্তু এখন থেকে যে লেবারের যে ঘোষণাটি বা হোম সেক্রেটারির যে ঘোষণাটি সেটি হচ্ছে এখন থেকে যে ইনডিফিনিট লিভ টু রিমেইনকে আর্ন করতে হবে। সো সেই আর্নিংয়ের কতগুলি কন্ডিশন উনি উপস্থাপন করেছেন, যে অর্থাৎ এটা আর্ন করতে গেলে তাদেরকে ওয়ার্ক করতে হবে, ন্যাশনাল ইন্স্যুরেন্সে কন্ট্রিবিউট করতে হবে, তাদেরকে গুড সিটিজেন হতে হবে, গুড সিটিজেনশিপ টেস্ট হতে পারে, ইংলিশ টেস্ট হাই হবে, তারা বেনিফিট নিতে পারবে না, এবং তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড ক্যারেক্টার থাকতে পারবে না বা ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। এই ধরনের 5 থেকে 6টি কন্ডিশন আরোপ করা হবে যদি তারা যারা যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন যদি পেতে হয়। তো এটা হচ্ছে একটা কন্ডিশনগুলো মিট করতে হবে। আরেকদিকে হচ্ছে এটা 5 বছর থেকে 10 বছর হয়ে যাবে। এখন এই যে 5 বছর থেকে 10 বছর হয়ে যাবে, এটা নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে যে সংখ্যাটি বিদ্যমান সেটা হচ্ছে এটা কাদের জন্য প্রযোজ্য হবে। সো যদিও এটা ডিটেলস প্ল্যান এখনো আসে নাই, বাট গভর্নমেন্ট এই যে গত 2 দিন আগে যে দ্য টাইমসের যে নিউজটি এসেছে যে হোম অফিসের বরাত দিয়ে, সেখানে বলা হয়েছে যে এটি নর্মালি এক্সিস্টিং যারা রুটে রয়েছে 5 ইয়ার্স রুটে রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সো এটা হচ্ছে আসলে খুবই একটা বড় কনসার্ন। যারা স্পাউস ভিসায় রয়েছে তারা তো এমনিতেই 5 ইয়ার্স রুটে আছে, সো তারা যেহেতু স্পাউস ভিসাতে বর্তমান 5 ইয়ার্স রুটে আছে, সো তারা এফেক্টেড হবে না, কারণ তারা 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবে। আর ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে সেটা তো এমনিতেই চেঞ্জ করা, এটা এই গভর্নমেন্টরা, আমার যেটা ওপিনিয়ন সেটা ইভেন যদি এনি আদার গভর্নমেন্ট চায়ও ইউর ক্ষেত্রে 5 বছর থেকে 10 বছর করা, যারা ইউ সেটেল স্ট্যাটাস আছে, ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ তারা আলাদা একটা লয়ের আন্ডারে, অর্থাৎ ইউ এবং যে ব্রেক্সিট যে এগ্রিমেন্ট, উইথড্রল এগ্রিমেন্ট, ওইটার আন্ডারে আছে। সো ওই জায়গায় হাত দেওয়া যাবে না। সো যে জায়গাটাতে মানুষের কনসার্ন সেটা হচ্ছে পার্টিকুলারলি যারা বর্তমানে স্কিল ওয়ার্কার বা পয়েন্ট বেস সিস্টেমে 5 ইয়ার্স রুটে রয়েছে, তারা কি এফেক্টেড হবে কিনা। সো টাইমসের নিউজের সম্ভবত আরও একটি কথা বলেছে যে যদি গভর্নমেন্ট পুরাতন এবং নতুনকে মিক্স করতে চায়, সেখানে কিন্তু একটা বিশাল প্রবলেম শুরু হবে, এবং সেই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আপাতত যে টাইমসে যেভাবে এসেছে, মোস্ট প্রবলি গভর্নমেন্ট অর্থাৎ যারা এক্সিস্টিং 5 ইয়ার্স রুটে রয়েছে তারা এই পরিবর্তনের ফলে এফেক্টেড হবে না। সো এক্সিস্টিং গভর্নমেন্ট যখন থেকে এই পরিবর্তনটি আইনে পরিণত করবে, তারপর থেকে যারা আইএলআর যাবে তাদের জন্য ওই নতুন রুলটি প্রযোজ্য হবে। ইন কান্ট্রি মাইগ্রেন্ট বলতে আমার বিশ্লেষণ হচ্ছে, ইন কান্ট্রি মাইগ্রেন্ট বলতে এখন গভর্নমেন্ট কালকে আইন পরিবর্তন করলো, আপনি পরশু স্কিল ওয়ার্কারে গেলেন, তাহলে তো আপনি নতুন। সো আমি ইন কান্ট্রি মাইগ্রেন্ট ওয়ার্ডটা ইউজ করবো না। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে যারা অলরেডি 5 ইয়ার্স রুটে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন আইন দ্বারা এফেক্টেড হবে না, এবং এটা অলওয়েজ একটা রুল ছিল। এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি যে যেমন আমরা দেখেছি সম্ভবত 2006-07 দিকে এদেশে যারা হাইলি স্কিল ভিসায় ছিল তাদেরকে একটা, তখন 2005 পর্যন্ত একটা ল ছিল যে যারা 4 ইয়ার্স কমপ্লিট করবে হাইলি স্কিল তারা আইএলআর পাবে। হঠাৎ করে গভর্নমেন্ট ল চেঞ্জ করে বললো যে ইয়েস, না, এখন থেকে সবাইকে 5 ইয়ার্স রুট করে আইএলআর যেতে হবে। তখন তারা কোর্টে চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জ করার কারণে গভর্নমেন্ট কিন্তু হেরে গিয়েছিল যে না, যারা এক্সিস্টিং আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, অর্থাৎ লটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যাবে না। তো এই গভর্নমেন্টও এখন যেটা এসেছে টাইমসে, বেসিক্যালি ওটা সেই রুটে রয়েছেন তারা এফেক্টেড হবে না। কিন্তু গভর্নমেন্ট যদি কালকে একটা ল পরিবর্তন করে, সে ফর এক্সাম্পল ডিসেম্বরের পরে যদি কেউ স্কিল ওয়ার্কারে যায় তাহলে অবশ্যই তাকে 10 ইয়ার্স রুটে যেতে হবে। গভর্নমেন্ট বলেছে যে আমরা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত করব, কিন্তু এটা কিন্তু অ্যাবসলিউট না, কারণ এখানে যে শব্দটা ইউজ করা হয়েছে যে আর্ন সিটিজেনশিপ, অর্থাৎ আর্ন লিভ টু রিমেইন,
অর্থাৎ তাকে আর্ন করতে হবে। তো আর্নটা কিভাবে করতে হবে? ইফ ইউ ডেমনস্ট্রেট যে ইউ আর ভেরি গুড সিটিজেন, সে ফর এক্সাম্পল পার্টিকুলার প্রফেশন, আমি ডাক্তার, আমি এদেশে এনএসএসে হিউজ কন্ট্রিবিউশন করতেছি, আমার হাই স্যালারি, আমার গুড ক্যারেক্টার আছে, আমার ভেরি গুড ভলান্টিয়ার ওয়ার্ক আছে। সো ভলান্টিয়ারিং কিন্তু আরেকটা রিকোয়ারমেন্ট, কিন্তু আমি মনে হয় মিস করেছি ভলান্টিয়ারিং। সো বেনিফিট নিয়ে নেয়। সো একটা লোক যখন পার্টিকুলার সেটা ক্রাইটেরিয়া এখনো গভর্নমেন্ট দেয় নাই, গভর্নমেন্ট কোনো কোনো ক্ষেত্রে 6 বছর বা 7 বছরও কিন্তু সে ইন্ডিভিজুয়াল লিভ টু রিমেইন আর্ন করতে পারবে। সো জেনারেল থ্রেশহোল্ড শুড বি 5 to 10 years, বাট বেসড অন দ্য সার্কামস্টান্সেস অফ দ্য কন্ট্রিবিউশন, গুড সিটিজেনশিপ, তাহলে সেক্ষেত্রে অনেকে কিন্তু আগেও আর্ন ইন্ডিভিজুয়াল লিভ টু রিমেইন অর্জন করতে পারবে। প্রথম কথা হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি সারা দেশে ইমিগ্রেশনটা এদেশের এখন একটা পলিটিক্যাল মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা গত কয়েক মাসে দেখেছি যে বিশেষ করে ইলিগাল মাইগ্রেন্ট যারা ভোটের মাধ্যমে এসেছিল বা আসছে, তাদের জন্য পুরো দেশে যেভাবে একটা বিক্ষোভ, বা বিশেষ করে ফার রাইট যারা গ্রুপ রয়েছেন, তারা মিটিং অর্গানাইজ করছে, র্যালি অর্গানাইজ করছে, এবং হঠাৎ করে গভর্নমেন্টের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে নাইজেল ফারাজের রিফর্মের কাছে। এবং রিফর্ম যে এজেন্ডাগুলো প্রথম দিকে দিয়েছিল, তারা শুধুমাত্র যারা ইলিগাল মাইগ্রেন্ট ভোটের মাধ্যমে আসবে তাদের বিরুদ্ধে। কিন্তু গত কয়েকদিন আগে বা গত কিছুদিন আগে হঠাৎ করে তারা বলল যে আমরা যারা এক্সিস্টিং লিগাল মাইগ্রেন্ট আছে, অর্থাৎ যাদের ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন রয়েছে, তাদেরকে আমরা বাতিল করে দেব ইন্ডিপেন্ডেন্ট লিভ, এবং সেটা বাতিল করে আমরা 5 ইয়ার্সের রিনিউয়াল ভিসা করব। সো এটা যদি করে, তাহলে পুরো দেশ আসলে একটা ডিভাইসিভ হয়ে যাবে। কারণ এখানে অনেক লোক আছে 20 বছর 30 বছর ধরে এই দেশে আছেন, তারা কন্ট্রিবিউশন করছেন, অনেকে আছে অলরেডি পেনশন এজে আছেন। তাহলে পুরো দেশে একটা হিউজ ক্রাইসিস সৃষ্টি হবে। সো এইটাকে কন্ট্রোল করার জন্য, এবং লেবার যাতে ফার রাইটরা যাতে বেশি এগুতে না পারে, সো এটা হচ্ছে লেবার একটা রেসপন্স, পলিটিক্যাল রেসপন্স টু কাট ডাউন দ্য ফার রাইট অ্যাক্টিভিস্ট।